নমস্কার। আজ আমরা কথা বলবো বৃহস্পতি গ্রহ। তিনি বৃষ রাশিতে আসছেন। তিনি আসছেন এবছর 2024 সালের মে মাসের 1 তারিখে এবং তিনি সেখানে প্রায় থাকবেন 1 বছর কাল, অর্থাৎ আগামী 2025-এর মে মাসের 14 তারিখ পর্যন্ত তিনি সেখানে থাকবেন। তো সেই যে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে আসছেন, তাতে সমগ্র পৃথিবী জুড়ে তার কী প্রভাব পড়তে চলেছে একটা সম্ভাব্য আলোচনা আজ আমরা এই ভিডিওতে করব। তো বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহ আসছেন। তো প্রথমে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহের কারকতা ঠিক কী। বৃহস্পতি গ্রহ তিনি হচ্ছেন আমাদের জ্ঞানের কারক, নলেজের কারক গ্রহ। তিনি আমাদের ইনফরমেশন, আজকালকার দিনের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টেকনোলজির বিষয়টাও কিন্তু বৃহস্পতি গ্রহ দেখেন। তিনি একজন পরামর্শ দানকারী, অর্থাৎ কনসালটেন্সির যে বিষয়টা রয়েছে সেখানেও কিন্তু রয়েছে বৃহস্পতি গ্রহের প্রভাব। এছাড়া বৃহস্পতির কারকত্বের মধ্যে রয়েছে অর্থ, ধন, ফিনান্সিয়াল সেক্টর, আমাদের হেলথ বা স্বাস্থ্য, পড়াশোনা, ধর্ম কিংবা আধ্যাত্মিকতা, এবং সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে দেখলে আমাদের যে শস্য উৎপাদন ক্ষমতা পৃথিবীর, সেই শস্য, অন্ন, এটা কিন্তু বৃহস্পতি গ্রহই দেখেন। তো সেই বৃহস্পতি গ্রহ তিনি আসছেন বৃষ রাশিতে। তো এবার বৃষ রাশির যে কারকতা সেটাও আমরা একটু বুঝে নিই, তবে আমাদের এই আলোচনায় ঢুকতে বুঝতে একটু সুবিধা হবে। বৃষ রাশি, সেই রাশি মূলত হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি, অর্থাৎ বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। তো আমরা প্রায় সবাই জানি যে দেবগুরু হচ্ছেন বৃহস্পতি, ওদিকে দৈত্যগুরু হচ্ছেন শুক্রাচার্য। এদের একে অপরের সাথে যে সম্পর্ক, তা যে চরম শত্রুতার এক সম্পর্ক, সে সম্বন্ধে কিন্তু সমস্ত শাস্ত্রগুলি এক বাক্যে কথা বলেছে যে দুজনের মধ্যে রয়েছে এক প্রবল শত্রুতা সম্পর্ক। এবার সেই এর পেছনে রয়েছে অনেক কারণ, তো সে কারণে আমরা আজকে ঢুকছি না। তবে এটা বোঝা যাচ্ছে যে কোনো শত্রু গ্রহের রাশিতে যখন কোনো গ্রহ ঢোকেন, স্পেশালি বৃহস্পতি যখন ঢুকতে চলেছেন, তখন তার যে কারকত্ব, সে কারকত্বের নেগেটিভ ফলটা অনেক ক্ষেত্রে আমরা পাব। এর কারণ জ্যোতিষশাস্ত্রী বলেছে, যখন কোনো রাশি তার শত্রু গ্রহের যান, তখন তিনি দুর্বল হন, এবং দুর্বল হলে সেই গ্রহের কারকত্বের নেগেটিভ ফল দিতে শুরু হয়। এবং তার কারকত্বের, ধরুন আপনি কারো বাড়িতে গেলেন, সেই বাড়ি, যে বাড়ি আপনার পছন্দের বাড়ি নয়, তিনি আপনার শত্রু মনোভাবাপন্ন মানুষ, তো সেখানে আপনি অস্বস্তিতে থাকবেন শত্রু ব্যক্তির বাড়িতে। তো এতে আপনার যেসব বিষয় রয়েছে, ধরুন আপনি পড়াশোনা করতে ভালোবাসেন, তো সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন না। আপনি গান শুনতে ভালোবাসেন, সেখানে গান আপনি শুনতে পারবেন না, কারণ আপনার মনোভাবের ঠিক বিপরীত লোকটার বাড়িতে আপনি আছেন। তবে আপনি যেসব কারকত্বের অধিকারী নন, যেমন ধরুন আপনি ছবি আঁকতে ভালোবাসেন না, তো সেখানে আপনার ছবি আঁকার বা না আঁকার কোনো বিষয় সেখানে কিন্তু যুক্ত হবে না। তাই গ্রহের যে কারকতাটা রয়েছে সেটাই এফেক্টেড হবে, অন্য কিছু নয়। এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসলে একটা রাশি, সে রাশি মূলত জড় পদার্থ। গ্রহ যেই মাত্র সেই রাশিতে এসে উপস্থিত হন, কিংবা গ্রহ দৃষ্টি দেন কোনো রাশিতে, তখনই সেই রাশিটা অ্যাক্টিভ হতে শুরু করে। সেভাবে দেখলে রাশি হচ্ছেন পুরুষ শক্তির প্রতীক, আর
যে গ্রহ, সেই গ্রহ হচ্ছে নারী শক্তির প্রতীক, মাতৃশক্তির প্রতীক। রাশি একটি হয় গ্রহের দ্বারা। তো বৃহস্পতি সেই বৃষ রাশিতে ঢুকছেন, যে রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্রাচার্য। এতে বৃহস্পতির কারকত্ব বা কারকত্বের একটা নেগেটিভ ফল পেতে আমরা কিন্তু চলেছি। তবে শুধু এতটুকু নয়, আরও আমাদের কিছুটা বুঝতে হবে। সেটা হচ্ছে সেই যে বৃষ রাশি, সেই রাশি এমনিতে আমাদের যে পঞ্চতত্ত্ব রয়েছে, এর মধ্যে বৃষ রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। ওদিকে বৃহস্পতি গ্রহ, তিনি আমাদের রাশিচক্রের ধনু রাশি, অর্থাৎ যে রাশি অগ্নিতত্ত্বের রাশি, এবং মীন রাশি, যে রাশি জলতত্ত্বের রাশি, সেই দুই রাশির অধিপতি গ্রহ। অর্থাৎ রাশিচক্রের এক অগ্নিতত্ত্বের এক রাশি ধনু এবং জলতত্ত্বের রাশি মীনকে তিনি রিপ্রেজেন্ট করছেন। তো সেই জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের কারকত্ব নিয়ে বৃহস্পতি গ্রহ প্রবেশ করতে চলেছেন পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ রাশিতে। আর বৃষ রাশির যে কারকতা রয়েছে, এর মধ্যে আরও রয়েছে, তার মধ্যে একটা আত্মম্ভরী ভাব রয়েছে। আমি শ্রেষ্ঠ, আমি সর্বজান্তা, নিজেকে নিয়ে গর্ব করা, সেটা কিন্তু বৃষ রাশির কারকতার মধ্যে রয়েছে। এবং এই দিকে কিন্তু বৃহস্পতি গ্রহের সাথে বৃষ রাশির একটা মিলও রয়েছে। কারণ বৃহস্পতি গ্রহের মধ্যেও কিন্তু একটা সর্বজান্তা ভাব রয়েছে। তিনি সব জানেন, তিনি সর্বজ্ঞ, একটা অহংভাব এই দিক দিয়ে বৃহস্পতি গ্রহের মধ্যে রয়েছে। এছাড়া বৃষ রাশির মধ্যে রয়েছে আরও একটা জিনিস, এই রাশি কাউকে, তার আত্মম্ভূতিভাব এতটাই বেশি যে সে কাউকে দ্বন্দ্বে আহ্বান করার জন্যও কিন্তু প্রসিদ্ধ। সে কাউকে দ্বন্দ্বে আহ্বান করতে ভালোবাসে। তো সব মিলিয়ে দেখলে বৃহস্পতি গ্রহ এই যে বৃষ রাশিতে আসছেন, তাতে আমাদের প্রত্যেকের যে ধর্ম রয়েছে তা নিয়ে আমাদের মধ্যে একটা নতুন উন্মাদনা আসতে শুরু করেছে। এবং প্রত্যেকে আমরা নিজেদের ধর্মকে নিয়ে গর্ববোধ করতে শুরু করব। এবং এর সাথে প্রত্যেক দেশের যেসব রাইট উইং দলগুলি রয়েছে তাদেরও কিন্তু একটা উত্থান হবে এই বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে। এর প্রভাব পজিটিভ কি নেগেটিভ সেই বিষয়ে পরে, তবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এই নিয়ে আমাদের জ্যোতিষশাস্ত্র আরও কি বলেছে, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ থেকে এবার আমরা একটু বুঝি। চমৎকার চিন্তামণি নামে জ্যোতিষশাস্ত্রের একটা বিশিষ্ট গ্রন্থ রয়েছে, সেখানে বলা রয়েছে বৃহস্পতি গ্রহ যদি বৃষ রাশিতে ঢোকে তখন ধনহানি হয়। আবার ওদিকে সর্বার্থ চিন্তামণি নামে আর একটা গ্রন্থ রয়েছে, বিশিষ্ট গ্রন্থ, সেখানে বলা রয়েছে যে বৃহস্পতি গ্রহ যখন বৃষ রাশিতে আসেন তখন যানবাহন কিংবা ট্রান্সপোর্টেশনের উপর একটা প্রভাব ফেলে এবং সেই প্রভাব সাধারণভাবে একটা নেগেটিভ প্রভাব আসে। অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ এর উপর কিন্তু আগামী দিনে একটা নেগেটিভ প্রভাব আসতে চলেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস তৈরি হয়। তবে এটাও কিন্তু ঠিক, বিভিন্ন দেশে যেসব রুলিং পার্টি রয়েছে তাদের জয়ের সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে বাড়িয়ে দেন এই বৃহস্পতি গ্রহ, তিনি যখন বৃষ রাশিতে প্রবেশ করেন। উদাহরণস্বরূপ বলি, এর ঠিক আগের বার 2012 নাগাদ যখন বৃষ রাশিতে বৃহস্পতি এসেছিলেন, আসলে বৃহস্পতি গ্রহ তিনি প্রতিটি রাশিতে 1 বছর করে থাকেন। তো রাশিচক্র পরিভ্রমণ করতে তার প্রায় 12 বছর সময় লেগে যায়। তো গতবার তিনি যখন বৃষ রাশিতে এসেছিলেন তখন লক্ষ্য করে দেখবেন আমেরিকাতে সে সময় বরাক ওবামা গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্ট কিন্তু দ্বিতীয়বারের জন্যে সেই 2012-তে জয়ী হয়েছিলেন। এমনকি আমাদের ভারতবর্ষ গুজরাট রাজ্যে 2012-তে নরেন্দ্র মোদী তিনি গুজরাটে তৃতীয়বারের জন্যে
তিনি কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ সেই সব উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে বৃহস্পতি যখন বৃষরাশিতে আসেন তখন রুলিং পার্টির জয়ের সম্ভাবনা কিন্তু বাড়ে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রের একটা বিশিষ্ট গ্রন্থ রয়েছে বৈশিষ্ট্য সংহিতা। সেখানে বলা রয়েছে যে বৃহস্পতি গ্রহ তিনি যখন বৃষরাশিতে আসেন তখন দেশে বাচ্চাদের, নারীদের এবং পশুদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। বোঝা যাচ্ছে এখানে কোনো রোগের কথা বলা হচ্ছে যা বাচ্চাদের, নারীদের এবং পশুদের স্বাস্থ্যে আঘাত করতে পারে। এছাড়াও বলা হয়েছে যে দেশে পলিটিক্যাল কিংবা সিভিল আনরেস্ট তৈরি হয়, একটা ওয়ারলাক সিচুয়েশন বা যুদ্ধ হতে পারে। এই যে পলিটিক্যাল আনরেস্ট বা সিভিল আনরেস্ট, এর কারণ হয়তো লুকিয়ে রয়েছে এই বৃহস্পতি গ্রহের কারকত্ব এবং সেই যে বৃষরাশির অধিপতি শুক্রাচার্যের কারকত্বের মধ্যে। কারণ লক্ষ্য করে দেখবেন, বৃহস্পতি গ্রহ তিনি হচ্ছেন দেবতাদের মন্ত্রী এবং শুক্রাচার্য তিনি দৈত্যকুলের মন্ত্রী। দুজনেই ব্রাহ্মণ গ্রহ, মহাপণ্ডিত ব্যক্তি। কিন্তু মজার কথা হচ্ছে কি, দুজনেই দুটো ভিন্ন ভিন্ন মত পোষণ করেন, সম্পূর্ণ ভিন্ন মত, এবং সে কারণেই এদের শত্রু মনোভাবাপন্ন গ্রহ বলে এরা চিহ্নিত। তো দুটো ভিন্ন ভাবের মত যখন কোনো একটা জায়গায় আসে তখন সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা আনরেস্ট, একটা ঝামেলা তার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণেই হয়তো বলা হয়েছে যে বৃহস্পতি গ্রহ তিনি যখন বৃষরাশিতে আসেন তখন এমন একটা সিভিল বা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন তৈরি হতে পারে। তবে কাশ্যপ সংহিতা নামে জ্যোতিষশাস্ত্রের আরও একটা বিশিষ্ট গ্রন্থ, সেখানে কিন্তু বলা রয়েছে যে বৃহস্পতি গ্রহ বৃষরাশিতে এলে দেশের শস্যের উৎপাদন ততটা ভালো হয় না। তাতে এই শস্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন মধ্যম মানের হয়। তার সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে তাতে খুব সরলীকরণ করে যদি বলি, তবে যা মনে হয় যে সামনের দিনে, আগামী বছর একটা সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইনফরমেশন সেক্টরে একটা রিফর্ম আসতে চলেছে এবং তাতে গভর্নমেন্ট কন্ট্রোল অনেকটা বাড়বে এবং তা নিয়ে সাধারণের সমাজে একটা প্রোটেস্টও আসবে কোথাও বা কোথাও থেকে। তবে বৃহস্পতি গ্রহ তিনি কিন্তু আবার শুভ গ্রহ বলেও চিহ্নিত। তো সেই যে প্রোটেস্ট তা আপাতভাবে আমাদের চিন্তায় ফেললেও পরবর্তী সময়ের জন্য কিন্তু তা আমাদের জন্য ভালোই হবে। তো এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের একটু ধীরে ধীরে, একটু পজ নিয়ে যদি আমরা এগোই তবে সেটা আমাদের জন্য কিন্তু ভালো হবে। কারণ বৃহস্পতি একটু স্লো গ্রহ, তার ভাবের সাথে যদি আমরা মিলে চলতে পারি তবে কিন্তু সেটা আমাদের জন্য ভালো হবে। আমরা তার ভাবের সাথে নিজেদের মিলিয়ে নিতে পারব। এছাড়াও বৃষ রাশি সেই রাশি পৃথ্বীতত্ত্বের রাশি বলে আমরা আগে বলেছি। তো বৃহস্পতি গ্রহ তিনি যখন এই পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ রাশিতে আসেন তখন কিন্তু আর্থকুইক বা ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়। পূর্ব অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি তবে এক্ষেত্রে আমরা বলতে পারব 2001 সালে জানুয়ারি মাসে গুজরাটে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন বৃহস্পতি গ্রহ কিন্তু তিনি সেই বৃষ রাশিতেই ছিলেন। তা বৃষ রাশি, এই রাশি কিন্তু পৃথ্বীতত্ত্বের রাশি এবং বৃহস্পতি গ্রহ, এই বৃহস্পতি কিন্তু আবার সোনার কারক গ্রহ, গোল্ডের। তা সাধারণভাবে লক্ষ্য করা গেছে বৃহস্পতি গ্রহ যখন পৃথ্বীতত্ত্বের রাশি, দেশের রাশি বৃষ রাশিতে আসে তখন সোনার দাম কমে। তবে আমরা জানি এতদিনে সোনার দাম কিন্তু এবছর একেবারে চূড়ায় পৌঁছেছে। বৃহস্পতি গ্রহ তিনি আসছেন মে মাসের 1 তারিখে, অর্থাৎ সোনার দামে
একটা পতন লক্ষ্য করা যাচ্ছে। তবে এর মধ্যে কিন্তু আরও একটা খবর হচ্ছে কি, ভারতবর্ষের যে মূল পঞ্চাঙ্গ বিক্রম সম্বত, সেই পঞ্চাঙ্গ বা পঞ্জিকা অনুযায়ী এবছর দেশের রাজা হচ্ছেন মঙ্গল, মন্ত্রী শনি। এবং এই বিক্রম সম্বত যখন শুরু হয়েছে, ঠিক সেই সময় মঙ্গল শনির অবস্থান ছিল কুম্ভ রাশিতে, যে রাশি আবার বৃষ রাশির দশম রাশি। আবার বৃহস্পতি গ্রহ তিনি যখন বৃষ রাশিতে ঢুকতেন, বৃহস্পতি, তখন সে সময় মঙ্গল কুম্ভ পার হয়ে তিনি রাহু গ্রহের সাথে মীন রাশিতে অঙ্গারক যোগ তৈরি করবেন। তো এতে সব মিলিয়ে যা হয় বা হতে পারে তা হচ্ছে সোনার দামে কিন্তু ব্যাপক কারেকশন আসবে। অর্থাৎ শুধুমাত্র দাম কমবে না, কখনো কখনো খুব বাড়বেও, আবার কমবেও। দেশে ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হতে পারে। মূলত মঙ্গল এবং রাহু এই যে যোগ, সেই যোগ কিন্তু সেদিকে ইন্ডিকেশন করে। তাই আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে সোনার দামে কারেকশন হবে বেশ কয়েকবার, আপস অ্যান্ড ডাউনস হবে বেশ কয়েকবার। তো যাই হোক, আজকে আমরা বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ এই সম্বন্ধে কথা বললাম। আমাদের এই কথা আজকে এখানেই শেষ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আগামী বছর আমাদের সবার জন্য ভালো হয়, শুভ হয়। তো আগামী পর্বে সবার আবার দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। নমস্কার।